সোহরাওয়ার্দী কবি নজরুল মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ড্যামরা এলাকা, অনেক শিক্ষার্থী আহত। রাজধানীর আগারগাঁওয়ে অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ, বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা। নৈরাজ্যের পেছনে রাজনীতি ও কালো টাকার প্রভাবের অভিযোগ, অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের অভিযোগ শুনলেন নতুন ডিএমপি কমিশনার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ড্যামরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকা। এখনও চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল থেকেই কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের সামনে জড়ো হতে থাকে। সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কলেজের দুটির শিক্ষকরা এবং অধ্যক্ষরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন, তবে অনুরোধ উপেক্ষা করে গতকাল কলেজে ভাঙচুরের প্রতিবাদে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে। পরে মোল্লা কলেজ এলাকায় হয় সংঘর্ষ। এতে মোল্লা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ভাঙচুর করা হয় কলেজের অবকাঠামো। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর আগে গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এরই জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় কলেজের শিক্ষার্থীরা। ভাঙচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও। দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি কথা বলবো তার সাথে। দীপন, সংঘর্ষ কি এখনো চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সংঘর্ষ এখন তেমন একটা চলছে না। এখন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী যারা এসেছিলেন প্রথম দফায় তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করেছেন। পরে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা আবার বের হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেই উড়াল সড়কের উপরে আছি এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে হেঁটে যাচ্ছেন, এবং আমার পেছন দিকেও বেশ খানিকটা দূরে অবস্থান করছে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের মধ্যে এক ধরনের বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখানে পুলিশের ভূমিকা খুব কম দেখেছি আমরা। যখন সংঘর্ষটি হয় আমরা এই অঞ্চলে পুলিশের তেমন একটা ভূমিকা দেখিনি, এবং এখানে মূলত পুলিশ যখন এসে অবস্থান নিয়েছে তখন দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি কিছুটা শান্ত করা যেত, কিন্তু সেটি না হয়ে পুলিশের যেই দলটি ছিল তারা মাহবুবুর রহমান কলেজের দিকে চলে যাওয়ায় আবারও সেই ওই একই ধরনের ঘটনা ঘটেছে, আবারও সেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে বলা যায় যে সড়কের উপরে এবং নিচে সব দিক দিয়েই মূলত যান চলাচল বন্ধ রয়েছে, এবং এই সমস্ত জায়গা দিয়ে কিছুক্ষণ আগেই ব্যাপক পরিমাণে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এবং অনেক শিক্ষার্থী আসলে মার খাওয়ার কারণে রক্তাক্ত হয়েছেন। এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেটি রয়েছে সেটি প্রথম দফায় শিক্ষার্থীরা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুর করেছেন, এবং তারপরেই মূলত এই কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা বেরিয়ে এসে প্রতিহত করার চেষ্টা করেছেন, এবং ওই মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে অনেক শিক্ষার্থী আটকা পড়ে যায়, তাদেরকে আবার বের করেও গণপিটুনি দেওয়া হয়। সব মিলে এখন এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার তেমন ঘটনা ঘটছে না। মোটামুটি পরিস্থিতি শান্ত রয়েছে, দুই পক্ষই মোটামুটি শান্ত অবস্থানে রয়েছে। আর পুলিশও চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে সংঘর্ষ যাতে কম হয়। দীপন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। সকাল 11টার দিকে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করে। এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন তাদের এই আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা অনুপ্রবেশ করেছে, তারাই মূলত নানা অপকর্ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। বলেন তাদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত, মূল সড়কে নয় অলিতে গলিতে রিকশা চালানোর কথাও বলেন তারা। দর্শক, আগারগাঁওয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ, সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, অটোরিকশা চালকরা কি বলছেন এবং তাদের এই অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে? এক কথা বলতে গেলে রাজধানী ঢাকা একেবারেই আন্দোলনের শহরে রূপ নিয়েছে। গত কয়েকদিন ধরেই রিকশা চালকরা যে আন্দোলন করছেন সে আন্দোলনে তীব্র যানজট হচ্ছে, মানুষ দুর্ভোগে পড়ছেন। আজকেও বেলা 11টার দিকে রাজধানীর যে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচেই তারা আন্দোলন
করছেন সেখানেই দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। কিছুক্ষণ আগেই রাস্তাটা ছেড়ে দিয়ে রাস্তার এক পাশে এসে তারা আন্দোলন করছেন, সেই দৃশ্যটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তারা তাদের যে যৌক্তিক দাবি, তারা বলছেন তাদের যে অটোরিকশা অর্থাৎ তাদের যে ব্যাটারি চালিত রিকশা, সেই রিকশাটি অলিগলিতে যেন চলতে দেওয়া হয়। তারা মেইন রোডে আসবে না। যদি মেইন রোডে এসে কোনো রিকশা চালক মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা নিয়ে আসে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলছেন। তারাও বলছেন অলিগলিতে তারা যখন চালাচ্ছেন তখন পুলিশের কিছু সার্জেন্ট আছেন বা পুলিশের কিছু এসআই আছেন, তাদেরকে খুবই বিরক্ত করেন, তাদের ব্যাটারি খুলে নিয়ে যান। তারা বিরক্ত হয়ে তারা বাধ্য হয়ে তারা আন্দোলনে এসেছেন, এই কথা তারা বলছেন। তারা এও বলছেন তাদের যে আন্দোলন, এই আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ঢুকে পড়েছে এবং তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়ার চেষ্টা করছে, তারা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে। তাদের রিক্সা চালকদের যে আন্দোলন, এই আন্দোলনে যখন শুরু হয় বেলা 11টা থেকে এখন প্রায় 2টা বাজে, সাড়ে 4 ঘন্টা তাদের যে আন্দোলন, এই আন্দোলনে ব্যাপক দুর্ভোগে পড়েন, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তারা অনেকেই রুগী নিয়ে বিভিন্ন হাসপাতালে যাওয়ার কথা ছিল, অনেকেই বাসায় ফিরে গেছেন, চরম দুর্ভোগে পড়েছেন। বাস বন্ধ ছিল। এই কিছুক্ষণ আগেই যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এই স্বাভাবিক হওয়ার পরে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। আমরা একদম আমার ডান পাশে রিক্সা চালকরা তারা পুলিশের সাথে কথা বলছেন, তারা পুলিশকে বলছেন তারা যেই গাড়িগুলো চালাচ্ছেন ব্যাটারি চালিত যে রিক্সা, সেই রিক্সাটি তারা অলিগলিতে চালাবেন। আর হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে, তারা বলছেন মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে তারা দাবি জানিয়েছেন তাদের যে রিক্সাগুলো, এই রিক্সাগুলো তারা কিস্তিতে কিনেছেন, কিস্তি দিতে হচ্ছে, তাদের পরিবারকে চালাতে হচ্ছে, নানা দুর্ভোগেই তারা আছেন। তারা আন্দোলন করতে চান না, তারা ঘরে ফিরে যেতে চান। এজন্য সরকারের একটি নির্দিষ্ট পরিকল্পনা তারা দেখতে চান। তারা সরকার কাছ থেকে এতটুকু দাবি করছেন যে অলিগলিতে যেন ব্যাটারি চলে, সেই নির্দেশনা যেন দেওয়া হয়। তারা মেইন রোডে আসবেন না এবং মেইন রোডে এসে কোনো ধরনের ক্ষয়ক্ষতি তারা করতে চান না বা কোনো ধরনের দুর্ভোগ তারা করতে চান না। আগারগাঁয়ে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পরবর্তীতে কোনো তথ্য থাকলে বাংলা ভিশনের দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, আপনাকে ধন্যবাদ। মামলাযোগ্য কোনো বিষয়ে ঢাকার কোনো থানায় মামলা না নিলে সাথে সাথেই ওসিকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ডিএমপি সদর দফতরে অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের সাথে বৈঠকে তাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে অন্য একটি অনুষ্ঠানে অধ্যাপক রেবায়েত ফেরদৌস বলেছেন, নৈরাজ্য বন্ধে রাজনৈতিক প্রভাব ও কালো টাকার মালিকদের হস্তক্ষেপ মুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চলমান সংকট নিরসনে সোমবার সকালে ডিএমপি সদর দপ্তরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেন অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চালকরা। বৈঠকে তারা নিজেদের বিভিন্ন সমস্যার পাশাপাশি পুলিশের চাঁদাবাজির বিষয় তুলে ধরেন। এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। কারণ এই জিনিসটা খোলা বাজারে বিক্রি হইতেছে, ব্যাট ট্যাক্স দিতেছে, আমরা কিনতেছি, সরকার ব্যাট পাচ্ছে। তো চাঁদাবাজরে যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারে আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ, আমাদের টাকা দিয়েও দেশের উন্নত হোক। বিশেষ করে রূপনগর থানায় এদিন আমাদের যেমন পল্লবী, বৌদ্ধত পল্লবী আর লোক আপনার দক্ষিণ পল্লবী, এই দুইটা পল্লবীতে আমাদেরকে নানা অভিযোগ শুনে ডিএমপি কমিশনার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে নাই কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এদিকে ডিআরইউতে যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে ব্যাটারি চালিত রিকশা সহ ছোট যানবাহন চলাচল নীতিমালা প্রণয়নের দাবি জানায়। সড়ক শৃঙ্খলায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান অধ্যাপক রেবায়েত ফেরদৌস। বাসগুলো যে সীমাহীন, গতি নিয়ন্ত্রণহীনভাবে চলে, এগুলোর মালিকগুলো দেখবেন বেশিরভাগ হচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি। কাজে এদেরকেও কিন্তু কোনো নিয়ন্ত্রণের মধ্যে অনেক চেষ্টা করে কিন্তু আনা যায় না। কিন্তু পুরো পৃথিবী জুড়ে আপনি দেখবেন, আমি কম্বোডিয়ায় গিয়েছিলাম কয়েকদিন আগে, ওদের পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে কম, মাথা পিছু হয় আমাদের চেয়ে কম, কিন্তু তারাও এটা নিয়মের মধ্যে চলে। কিন্তু এই শৃঙ্খলা আমরা আনতে পারি না, কারণ ওই যে রাজনৈতিক ক্ষমতা, কালো টাকার মালিকদের দৌরাত্ম্যের কাছে আমরা আসলে সাধারণ মানুষরা জিম্মি হয়ে গেছি। প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকার সাথে জড়িত ছোট যানবাহনকে
সঠিক পরিকল্পনা নিতেও সরকারকে আহ্বান জানানো হয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী কিছু নারী পুরুষ। রবিবার দিবাগত রাত থেকেই তারা রাজধানীতে জড়ো হচ্ছেন। ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানান আগতরা। রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় বাস ও মাইক্রোবাস যোগে বাইরে থেকে কয়েকশো মানুষকে ঢাকায় আনা হয়েছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ সহ আশপাশে অবস্থান নিয়েছেন। ওই নারী পুরুষরা জানিয়েছেন বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষদেরই খোঁজ মিলছে না। তাদের প্রত্যেককে একটি করে ফর্ম পূরণ করে ঢাকায় আনা হয়েছে, যদিও রাজধানীতে অবস্থান নেওয়া এই মানুষদের বাড়ি ফিরে যেতে বলেছে পুলিশ। এদিকে শাহবাগে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, মানুষ জড়ো করার বিষয়টি ভুল বোঝাবুঝি। তারা গ্রামগঞ্জে সাধারণ মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছে যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে সেই টাকাগুলো ফিরিয়ে এনে জনগণের মধ্যে এটা বন্টন করে দিতে হবে। সেটা 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত, এবং এটা দিতে হবে বিনা সুদে, বিনা জামানতে, মানে সহজে টাকা পাওয়ার একটা মাধ্যম। তো এই প্রেক্ষিতে তবে গ্রামে মানুষের কাছে আমরা যেটা কথা বলেছি আজকে, তাদের কাছে মেসেজ গেছে যে সরকারের কাছে টাকা আছে, সরকার এখন এই টাকা দিতে পারে। আজকে 25শে নভেম্বরে তাদের ঢাকা শহরে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় সমাবেশের আয়োজনের কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আবেদন করা হলে আমরা বিস্তারিত প্রতিবেদন দেখে তাদের কর্মকাণ্ড এবং এটা কি ধরনের ইফেক্ট ফেলতে পারে এটা বিবেচনা করে পরবর্তীতে তাদের এই অনুমতিটা কিন্তু দেওয়া হয় নাই। দেখুন, অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামে একটি আন্দোলন বেশ কয়েক বছর ধরেই মানে মোস্তফা আমিন সাহেবের নেতৃত্বে, মুক্তিযোদ্ধা আবুল বাশারের নেতৃত্বে এটা হচ্ছিল। ওনাদের দাবি ছিল পাচারকৃত টাকা উদ্ধার করো এবং সেটা দিয়ে একটা তহবিল গঠন করো যেখানে সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে এবং সেখানে তারা যাতে এন্টারপ্রেনার হিসেবে গড়ে উঠতে পারে। এবং ওইটা তারা জনগণকে উদ্বুদ্ধ করেছেন যে যদি ঐক্যবদ্ধভাবে আমরা এটা দাবিটা তুলতে পারি তাহলে এরকম একটা আইন পাশ হয়, তাহলে প্রত্যেকেই সহজ শর্তে তারা বিনা সুদে ঋণ পাবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় বিদ্যুৎ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মংলা বন্দর, চট্টগ্রাম ওয়াসা, এসএসএফ ও র্যাব সদর দফতর নির্মাণ সহ প্রায় 8টি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা হয়। দুপুরে সভায় নেওয়া সিদ্ধান্তসমূহ নিয়ে বিস্তারিত ব্রিফিং করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রিচির মৃত্যুর ঘটনায় মামলায় অভিযুক্ত রিকশা চালক আরজু মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দুপুরে তাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেয়ারু এলাকা থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান নিরাপত্তা কর্মকর্তারা। এরপর রাত 2টায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ। দুর্ঘটনার সময় পথচারী নাইম ও রিকশার যাত্রী হিসেবে থাকা আবু হায়াত ও নাহিদ তাকে শনাক্ত করেন। এদের মধ্যে নাইম নির্মাণাধীন লাইব্রেরি ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানে অনেক এন্টারপ্রাইজের অপারেটর, অপর দুজন আবু হায়াত ও নাহিদ সমাজবিজ্ঞান এক্সটেনশন ভবনের নির্মাণ শ্রমিক। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত কমিটির ঘটনার দিন উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী নিয়ে রিকশাটি প্রাথমিকভাবে শনাক্ত করে। পরে পুলিশ ও তদন্ত কমিটির সহায়তায় প্রাথমিকভাবে অভিযুক্ত রিকশা চালককে শনাক্ত করা হয়। তাকে এই ঘটনার আগে পূর্বে বিশ্ববিদ্যালয়ে করা মামলায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত 19 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাচি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সোহরাওয়ার্দী, কবি নজরুল, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্র ড্যামরা এলাকা, অনেক শিক্ষার্থী আহত। রাজধানীর আগারগাঁওয়ে অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ, বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা। নৈরাজ্যের পেছনে রাজনীতি ও কালো টাকার প্রভাবের অভিযোগ, অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের অভিযোগ শুনলেন নতুন ডিএমপি কমিশনার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।